এখানে বসে কিন্তু আপনি সকালবেলা ডাবের জল, চা, বিস্কুট থেকে আরম্ভ করে সন্ধেবেলা মাছ ভাজা, লাঞ্চ, ডিনার সব কিছুই করতে পারেন। এই সমুদ্র সৈকতটা এমনই, যেহেতু ফ্ল্যাট, আপনি ঘন্টার পর ঘন্টা এই সমুদ্র সৈকতে সময় কাটাতে পারবেন। টুকটুক করে উঠছি আমরা, কোনো তাড়া নেই, দেখি কতটা উঠতে পারি। খাওয়া দাওয়া সেরে উঠলাম। একটা কথা কিন্তু বলতেই হবে, প্রত্যেকটা খাবারের আইটেম প্রচণ্ড টেস্টি ছিল, ঘরোয়া ছিল। কলকাতা থেকে উইকেন্ড গেটওয়ে বললেই সবার আগে মাথায় আসে দীঘা অথবা মন্দারমণি, কিন্তু আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি একটু অফবিট, একটু শান্ত, প্রকৃতির একেবারে কোলে অবস্থিত নির্জন এক সমুদ্র সৈকতে, সুন্দরী তাজপুরে। হ্যাঁ, পূর্ব মেদিনীপুর জেলার নিউ দীঘা আর মন্দারমণির মাঝামাঝি অবস্থিত এই তাজপুর কিন্তু আপনার মন কেড়ে নেবেই। কলকাতা থেকে মাত্র 170 কিলোমিটার দূরে রোড ট্রিপে ওই 4-4.5 ঘন্টার দূরত্বেই পৌঁছে যাওয়া যায় এরকম একটি সুন্দর বিচে। আর সবচেয়ে ভালো কথা কি জানেন, এখানে কিন্তু দীঘার মতো হই হট্টগোল নেই, নেই মন্দারমণির মতন গাড়ির আওয়াজ, শুধু আছে নির্জনতা, ঝাউবনের শব্দ, ঢেউয়ের আমেজ আর অসাধারণ সুন্দর একটা প্রকৃতি। আমাদের এই ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে তাজপুরে আমরা আসলাম, তাজপুরে কোথায় থাকা ভালো, কি কি অ্যাক্টিভিটি আপনারা করতে পারেন, আর কীরকম বাজেট হতে পারে তার সমস্ত ডিটেলস। তাহলে কি চলুন শুরু করা যাক আজ আমাদের তাজপুর অ্যাডভেঞ্চার। আর আজ আমাদের তাজপুরের যাত্রা শুরু হচ্ছে কলকাতার ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে। কলকাতা থেকে ট্রেন রুটে দীঘা, মন্দারমণি বা তাজপুরে যাওয়া এখন যেন খুব অসুবিধাজনক হয়ে উঠেছে, কারণ বেশ কিছুদিন ধরে এই সেকশনের ট্রেন কিন্তু লেট করছে। তাই আমরা একটা বিকল্প পথ খুঁজে বার করেছি। স্প্ল্যানেড থেকে আজকে আমরা ধরে নিচ্ছি তাজপুর যাবার জন্যে বাস, এবং এই বাস কিন্তু আমি অনলাইনে বুক করেছি রেড বাস থেকে। আপনারা এখানে এসে কাউন্টারের মাধ্যমে অফলাইনেও টিকিট বুক করতে পারেন, তবে পিক সিজনে টিকিট পাওয়ার সম্ভাবনা নেই। আমি বুক করেছি কালো সোনা ড্রিম লাইনের বাস। এছাড়াও কিন্তু এখানে প্রচুর বাস রয়েছে, সেই সমস্ত যে কোনো বাস ধরে আপনারা যেতে পারেন, এবং এই বাস বুক করার জন্য আপনারা কালো সোনার ওয়েবসাইট অথবা রেড বাসে গিয়ে বুক করে ফেলতে পারেন। বাসের ভিতরে এখনও আমি যাইনি, ভিতরে গিয়ে চলুন ভিতরটা দেখা যাক। এখন ঘড়িতে সময় হয়েছে 12টা 10, আমাদের বাস এসে গেছে, আর বাসের পেটে আমাদের লাগেজ ঢুকিয়ে দেওয়া কাজ চলছে। এইখানে লাগেজ রেখে এবার আমরা বাসে উঠে যাব। 12টা 25 নাগাদ বাস ছাড়বে, আর এই লাগেজের সাথে কিন্তু এরকম একটা করে টোকেন দিয়ে দেওয়া হচ্ছে, মানে যে যে স্টপেজে নামবে সেই স্টপেজের নাম এখানে লিখে সেই টোকেনটা দিয়ে দিচ্ছেন তার হাতে। উঠে পড়েছি বাসে। নিচে বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ওপরে শুয়ে যাওয়ার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, নিচে 2:1 রেশিওতে সিট রয়েছে। এখানে কিন্তু সমস্ত টিকিট প্রাইসটাই ডাইনামিক। আজকের দিনে নিচের টিকিটগুলোর দাম পড়ছে ওই মোটামুটি 460 টাকা মতন, আর ওপরেরগুলোর দাম পড়ছে 860 টাকার কাছাকাছি। আর আমার সিটটা হচ্ছে এইখানে, এই যে ওপরে ওঠার জন্য এরকম স্টিলের সিঁড়ি রয়েছে, এই যে এখানে স্টিলের সিঁড়ি রয়েছে, এইটা দিয়ে ওপরে উঠতে হবে। বাসের ভিতরে চলে এসেছি, ভেতরটা বেশ কমফোর্টেবল। আমাদের সিটে জিনিসপত্র রেখে দিয়েছি। জুতো রাখবার জন্য কিন্তু এখানে আলাদা কোনো ব্যবস্থা নেই, মানে ওপরে যদি আপনি থাকেন তো উপরের যে বাস্কেট রয়েছে সেখানেই জুতো রাখতে হবে। আর কী কী ফেসিলিটি রয়েছে সেটাই বাসের গায়ে দিয়ে দেওয়া রয়েছে। রিক্লাইনিং সিট রয়েছে, ওয়াইফাই রয়েছে, স্লিপিং চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে, এবং অবশ্যই এসি রয়েছে। ছেড়ে দিয়েছে আমাদের গাড়ি, 12টা 35 নাগাদ ছাড়লো। অ্যাকচুয়ালি যে টাইমটা দেওয়া ছিল রেড বাসে, মানে 23টা 59, 11টা 59 দেওয়া ছিল, তার থেকে আধ ঘন্টা দেরি করেই ছাড়লো। আর বাসে ওঠার সাথে সাথে আমাদেরকে কিন্তু এরকম একটা করে জলের বোতল দিয়ে দিয়েছে। বসার যে জায়গাটা, মানে শোয়ার যে জায়গাটা অ্যাকচুয়ালি, যেখানে আমি বসে আছি, পিছনে বালিশ রয়েছে, এরকম হেড রেস্ট রয়েছে, এখানে ফোন চার্জিংয়ের জায়গা রয়েছে, এখানে এসির ভেন্ট রয়েছে, প্রচণ্ড জোরে এসির হাওয়া আসছে এখান থেকে। এখানে রিডিং লাইট রয়েছে, আমার সামনে এখানে একটা রিডিং লাইট রয়েছে, লাইটটা জ্বলছে না।
আর আমার ঠিক উল্টো দিকে ওইখানে স্টিলের বাস্কেট, এই যে যেখানে আমি জুতোটা রেখেছি, এই যে একটা স্টিলের বাস্কেট, আর তার পাশে জল রাখার একটা জায়গা রয়েছে, আর একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, এই যে নিচে রাখা আছে এই ব্ল্যাঙ্কেটটা দিয়েছে। এইটা কিন্তু মানে স্প্ল্যানেড থেকে ছেড়ে আরও বেশ কয়েকটা স্টপেজে দাঁড়াবে, মানে কয়েকটা স্টপেজ থেকে বোর্ডিং করা যাবে, সেই স্টপেজগুলো আমি লিখে দিলাম স্ক্রিনে। এই সব কটা স্টপেজ থেকে এই বাসটা বোর্ড করবে বা পিক আপ করবে, করে তারপরে আমরা যেহেতু তাজপুর যাব, আমরা নামবো বালিশাই বাস স্ট্যান্ডে। আদারওয়াইজ মন্দারমণিও যেতে পারেন এই বাসে, আর দীঘা তো যেতে পারেনি। তো সুতরাং ট্রেনে যদি টিকিট না থাকে অথবা ট্রেন যদি লেট করে, সেক্ষেত্রে আমি বলবো এই বাসটা কিন্তু দারুণ একটা অপশন। দেখা যাক, আমাদের তো টাইম লাগার কথা 5 ঘন্টা 6 মিনিট মতন, মানে 167 কিলোমিটার রাস্তা আমরা অতিক্রম করব। ঠিকঠাক সময় আমরা পৌঁছোই কিনা সেটা একটা দেখার বিষয়, আর ওভারঅল এক্সপিরিয়েন্স কীরকম হয় সেটা কাল সকালে আপনাদের সকলের সাথে শেয়ার করে নেব। আমরা এখন হুগলি নদীর ওপর থেকে যাচ্ছি, মানে হুগলি নদীর ওপর থেকে বিদ্যাসাগর সেতু দিয়ে হুগলি নদীটা ক্রস করছি। বাইরে থেকে দেখতে এত সুন্দর লাগছে রাত্রের কলকাতাকে, এই লাইটটা জ্বলছে বলে। এই লাইটটা অফ করে দিলে আরও সুন্দর দেখা যেত আশপাশটা। এই প্রথম আমার এরকম কলকাতা থেকে কোথাও বাস জার্নি, আমি প্রচণ্ড এক্সাইটেড। এরপর আমরা এখান থেকে মানে কলকাতা থেকে শিলিগুড়ি যাব বাসে করে, এটা আমার বহুদিনের ইচ্ছা। পৃথিবীর সবাই চলে গেছেন, কিন্তু আমি যাব। আপনারা সবাই চান কি না আমাদের শিলিগুড়িতে বাস জার্নি, সেটা কমেন্ট করে জানান। ঘড়িতে এখন সময় ঠিক রাত 1:20। আমাদের বাস এখন কলকাতা মুম্বাই হাইওয়েতে নাউপালা নামে একটি জায়গায় দাঁড়িয়েছে, নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে। এখানে ওই 15 মিনিট মতন স্টপেজ টাইম দিয়েছেন, কেউ মানে ফ্রেশ হতে চাইলে হয়ে যেতে পারে, টয়লেট যেতে চাইলে, এবং এখানে চায়ের ব্যবস্থা আছে, চা খেতে পারেন। চাটা খেয়ে তারপরে সামনে আমাদের এখানে রূপনারায়ণ নদী আসবে, কোলাঘাট আসবে, সেই সব জায়গায় আর বাস হল্ট দেবে না, একেবারে সোজা চলে যাবে দীঘার দিকে। আমরা একটু চা খেয়ে নিয়ে গেলে। এখন ঘড়িতে সময় ভোর 5:20। আমরা 4:40-এ বালিশাই বাস স্ট্যান্ডে নেমেছি। এখানে আমাদের নামার কথা ছিল ভোর 5:06-এ। যথারীতি রেড বাসের একদম ট্র্যাক মেনে আগেই আমরা পৌঁছে গেছি, কিন্তু এটা ক্যাচাল হয়েছে, আমাদের একটা জ্যাকেট থেকে গেছে বাসে। ফোন করেছি ফেরবার পথে এই দোকানে, মানে যেখানে আমরা মানে জাস্ট নামলাম, যেখান থেকে চা খেলাম, মন্টুদার চায়ের দোকান, এই দোকানে দিয়ে যেতে বলেছি। দেখা যাক কি হয়, আদৌ জ্যাকেটটা পাওয়া যায় কি না। এখন হালকা ঠান্ডা রয়েছে এখানে, সেই জন্যই। আর এখানে কিন্তু যখন আমরা নেমেছিলাম একদমই অন্ধকার ছিল, তবে লোকজন ছিলেন, আর অটো টোটো আসছে। এখান থেকে তাজপুর বিচের দূরত্ব, মানে আমরা যেখানে থাকবো তার দূরত্ব মাত্র 5.9 কিলোমিটার্স। এখান থেকে চলে যাব এবার সোজা বিচের দিকে। আমি জানি না আমাদের যে হোটেল বুক করা আছে এত তাড়াতাড়ি চেক ইন করতে দেবে কি না, তবে না দিলেও অসুবিধা নেই। গিয়ে সমুদ্রের পাড়ে বসবো, সানরাইজ দেখবো, সকালটা ওখানেই কাটাবো। তারপরে তো সারাদিন রয়েছে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন। এখান থেকে তাজপুর বিচে যাবার জন্য অটো ভাড়া রিজার্ভে গেলে 250 টাকা করে পড়বে। আমরা একটা অটো বুক করেছি, যে বললাম 250 টাকা করে এখান থেকে অটো তাজপুর বিচ অবধি, সেটা হচ্ছে এই ভোরবেলা, মানে দিনের বেলা আসলে কিন্তু এটা 200 টাকা করে। আর রাস্তা দিয়ে এই যে যাচ্ছি দেখতেই পাচ্ছেন পুরো অন্ধকার রাস্তা। এখন আমরা চলে এসেছি আমাদের রিসর্টে, এখন তো অন্ধকার, রিসর্টটা পরে দেখাবো। এই দাদার অটোতে করে আসলাম, দাদার নাম্বার দিয়ে দিলাম স্ক্রিনে, ওনার সাথে চাইলে যোগাযোগ করে চলে আসতে পারেন। বালিশাই বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে আমাদের ওই মিনিট 15 মতন সময় লাগলো। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। আমরা চলে এসেছি আমাদের আজকের রিসর্ট তটরেখা বিচ রিসর্টে। এটা একদম সমুদ্র সৈকতের ওপরে, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আমি সামনে সমুদ্র দেখতে পাচ্ছি। আমার পাশে এগুলো হচ্ছে এক একটা কটেজ, আর সামনে সমুদ্র, সামনেটা ভীষণ সুন্দর সাজানো। এখন ওই 6টা বাজতে যায়, আমরা সানরাইজ দেখতে যাচ্ছি। চেক ইন কিন্তু 12টার সময়, আর সব ঘর বুকড হয়ে রয়েছে। তাই এখন আমরা ওই ডাইনিং স্পেসে লাগেজগুলো রেখে দিয়ে সমুদ্রের দিকে যাচ্ছি। এতক্ষণ সময় আমরা বাইরেই কাটাবো, ঘর ফাঁকা হলে তারপরেই আমরা চেক ইন করতে পারবো।
কিন্তু সামনে সমুদ্রটা দেখে মনটা এত ভালো হয়ে গেল, কি অসাধারণ। এইটা ওনাদের নিজস্ব একটা শ্যাক্স রয়েছে এইখানে। এইটার জন্যই পার্টিকুলারলি এই রিসর্টটা আমার কাছে এত ফেভারিট। সৈকতের ওপরে বসে আপনি সবসময় সমুদ্রের আনন্দ নিতে পারবেন। কি অসাধারণ লাগছে, এখন দারুণ হাওয়া দিচ্ছে। এখন টেম্পারেচার ওই 24 ডিগ্রি সেন্টিগ্রেড মতন। সৈকতে পা রাখতেই একটা অদ্ভুত শান্তি ঘিরে ধরলো আমাদের। একদিকে দেখি কিছু গরু আর ছোট ছোট বাছুর, বাছুরগুলো তাদের মায়ের দুধ খাচ্ছে। সমুদ্রের ঠিক পাশেই এমন একটা দৃশ্য সত্যি অবাক করে দেওয়ার মতো আর ভীষণ আপন মনে হলো। আর একদিকে এক জেলে মাঝি নিঃশব্দে নিজের জাল ফেলছে সমুদ্রে। তার সেই একাগ্রতা আর ঢেউয়ের মৃদু শব্দ সব মিলিয়ে যেন জীবনের সহজ সরল ছবি। আকাশের দিকে তাকালে মনে হচ্ছিল এই বুঝি সূর্য উঠবে, কিন্তু মেঘের আড়ালে লুকিয়ে আছে সে। তাই পুরোপুরি সূর্যোদয়ের দেখা পাওয়া হয়তো সম্ভব নয় আজ। তবু এই মেঘলা ভোর, এই কাঁচা আলো আর এই নির্জন সৈকত একটা অন্যরকম ম্যাজিক তৈরি করলো। এখন ঘড়িতে 6:30 বাজে। আমরা অনেকক্ষণ ওয়েট করলাম। আজকে হঠাৎ করেই দেখলাম মেঘলা হয়ে গেছে, সূর্যটা 2 সেকেন্ডের জন্য উঁকি দিচ্ছে আবার লুকিয়ে পড়ছে। তো সেজন্য ঠিক করে ক্যামেরায় ধরতে পারছি না, কিন্তু সকালবেলা এখানে দারুণ লাগছে। এই বিচের ভাইব তো একেবারেই অন্যরকম। এখন এসেছি বিশ্ব বাংলা পার্কে। এটা খুব সুন্দর একটা সাজানো গোছানো জায়গা। এখানে কিছু খাবারের দোকান রয়েছে, পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে। এখানে সন্ধেবেলাটাও খুব ভালো লাগে। আর সামনে মানে যেখানে আমি দাঁড়িয়ে আছি তার ঠিক উল্টো দিকে দেখা যাচ্ছে মন্দারমণি, আর এই পাশে হচ্ছে জলধা ব্রিজ। যে ব্রিজ এখন তাজপুর আর মন্দারমণির মধ্যে যোগাযোগকে দারুণ সুন্দর এবং সহজ করে দিয়েছে। দূরে জলের উপরে একটা অরেঞ্জ কালারের রশ্মি পড়েছে, ওটাই হচ্ছে সূর্যের রশ্মি। কি ভালো লাগছে, খালি চোখে খুব সুন্দর দেখা যাচ্ছে ব্যাপারটা। এই তাজপুর আমার এত প্রিয় তার কারণ এই শান্তি, এই নিরিবিলি নির্জন সমুদ্র সৈকত কিন্তু আপনি দীঘায় পাবেন না, মন্দারমণিতে পাবেন না, একমাত্র এই বিচ লাইনে তাজপুরেই পাবেন। এই জন্যই এই সৈকত আমার কাছে বা শান্তিপ্রিয় মানুষদের কাছে এত প্রিয়। এই শান্ত তাজপুরেও সম্প্রতি এক মর্মান্তিক দুর্ঘটনায় আমরা এক ডাক্তার দম্পতিকে হারিয়েছি। তাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা। আর আপনারা দয়া করে সেফ জোনেই থাকুন, ডেঞ্জার জোন এড়িয়ে চলুন। খাওয়া দাওয়ার জন্য এখানে এই পার্কের পাশে মানে 1 নম্বর সি বিচের পাশে পরপর কিন্তু অনেকগুলো দোকান রয়েছে। আমরা এই দোকানে কথা বললাম, প্রিয়াঙ্কা পৌলমী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে ভালো লাগলো। এখানে যদি মাছের মিল আপনারা খান সেক্ষেত্রে পমফ্রেট হোক বা যে কোনো বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, ভোলা, ভেটকি, ইলিশ সব রকমই পাওয়া যায়। আমোদি মাছ ভাজা পাওয়া যায়। মাছের মিল নিলে ওই 280 থেকে 350, 400-র মধ্যে পড়বে। কাঁকড়া নিলে 400 টাকা পড়বে। 2 পিস বড় বড় সাইজের কাঁকড়া দেবেন। আর যদি আপনারা চিকেন খান সেক্ষেত্রে দেশি চিকেন একটা গোটা নিতে হবে, ওজন অনুযায়ী ওই 800 টাকা রান্না করে দেবেন, এরকম সিস্টেম। তো আমার মনে হয় যে এটা বেশ ভালো। আর শুধু কিন্তু যে মানে দামটা বললাম এটা শুধু মাংসের বা মাছের জন্য নয়, এর সাথে ভাত, ডাল এবং আলু ভাজা থাকবে, সেটা আনলিমিটেড থাকবে। চাইলে আপনারা হোটেলে না খেয়ে এইসব জায়গাতেও খেতে পারেন। এখানে কিন্তু একদম সামনে সমুদ্রের হাওয়া খেতে খেতে দারুণ সুন্দর একটা অভিজ্ঞতা হবে। লাঞ্চ, ডিনার সব কিছুরই ব্যবস্থা আছে এখানে। ঘড়িতে এখন সময় ঠিক সকাল 8টা। সূর্যি মামার দেখা মিলেছে। আর এই রোদের মধ্যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মানে মিঠে রোদের মধ্যে চলে এসেছি তাজপুরের সেই বিখ্যাত শ্যাক্সে। তাজপুর বিচের অন্যতম সৌন্দর্য হচ্ছে এই বিচের ওপর দাঁড়িয়ে থাকা শ্যাক্সগুলি। মৌসুনী আইল্যান্ডে আমরা যেটা দেখেছিলাম একদম রিসর্টের সাথে কানেক্টেড, প্রত্যেকটা রিসর্টের সাথে একটা করে ছোট ছোট শ্যাক্স থাকে। এখানে কিন্তু সেরকম না, আলাদা আলাদা শ্যাক্স থাকে পুরো লাইন দিয়ে। সন্ধেবেলা এই জায়গাটাও দেখতে দারুণ লাগে, দিনের বেলাও একটা আলাদা ডাইমেনশন দেয় এই জায়গায়। এখানে বসে কিন্তু আপনি সকালবেলা ডাবের জল, চা, বিস্কুট থেকে আরম্ভ করে সন্ধেবেলা মাছ ভাজা, লাঞ্চ, ডিনার সব কিছুই করতে পারেন এখানে বসে, সমুদ্র দেখতে দেখতে, সমুদ্রের হাওয়া খেতে খেতে। মানে এই খাবারের আনন্দই আলাদা। আর এখন জোয়ার এসেছে সেজন্য একদম শ্যাক্সের নিচে পর্যন্ত কিন্তু সমুদ্রের জল চলে আসছে, আলাদা একটা সুন্দর ভাইব। আর এই দিকে সূর্যি মামার দেখা এবং তার আলোর ছটা পড়েছে সমুদ্রের জলে।
কি অপূর্ব সুন্দর লাগছে। আকাশে হালকা মেঘ আর আলোর খেলা, তার সাথে সমুদ্রের এরকম মিষ্টি হাওয়া তাজপুরকে একটা আলাদা মনোরম সুন্দর সমুদ্র সৈকত হিসাবে চিহ্নিত করে সব সময়। এই স্ন্যাক্সের জায়গাগুলি হলো তাজপুরের সবথেকে সেফেস্ট জায়গা। মানে আমাদের তটরেখা রিসর্টের ডান দিকের পুরো এরিয়াটাই একদম সেফ। এখানে আপনারা জোয়ারের সময়ও নিশ্চিন্তে এসে স্নান করতে পারেন। এখন ঘড়িতে সময় ঠিক দুপুর 12:20। আমরা এখানে এসেছিলাম ভোর 4:40-এ, মানে বারিশাহী মোড়ে। আর দুপুর 12:20-তে রুম পেলাম। এতক্ষণ বাইরে ছিলাম, কিছু করার নেই, 12টায় চেক ইন, এটাই নিয়ম, আর সব রুম বুকড ছিল। যাই হোক, এটা হচ্ছে আমাদের রুম, মানে এটা আমার রুম নাম্বার 6006। এই একটা ডাবল বেডেড এসি রুম, একটা বেড রয়েছে, দুপাশে দুটো টেবিল দেওয়া রয়েছে। এমনিতে খোলামেলা রুমটা, কিন্তু সত্যি কথা বলতে আমার বিরাট আহামরি কিছু লাগেনি। আর এই দিকে একটা টিভি রয়েছে, উইন্ডো এসি একটা রয়েছে যার রিমোট নেই, ঠিক আছে, এইখান থেকে অপারেট করতে হবে এসিটা, জাস্ট ইম্যাজিন। তারপরে এইদিকে একটা আয়না রয়েছে, ড্রেসিং টেবিল, আর এখানে একটা ছোট্ট আলমারি রয়েছে, তার মধ্যে লেপ রয়েছে। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমে একটা ছোট্ট গিজার রয়েছে, কোমোড রয়েছে, এপারে একটা বেসিন রয়েছে। এই হচ্ছে টোটাল অ্যারেঞ্জমেন্টস। মানে সত্যি কথা বলতে একেবারেই আহামরি কিছু না। এই রুমের ভাড়া 2000 টাকা করে, শুধুমাত্র লজিং। ফুডিংয়ের কত কস্ট সেটা আমি খাবার সময় বলে দেবো, আমি নাম্বারও দিয়ে দিলাম। তবে আমি বলবো যে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, কারণ সমুদ্র সৈকতের কাছে গড়ে ওঠা বেশ কিছু ভালো রিসর্টের ফোন নাম্বার আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এখানে থাকার ওভারঅল এক্সপিরিয়েন্স কী হয় সেটাও আমি জানিয়ে দেবো ভিডিওর শেষে। ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক দুপুর 2:10। আমরা বসে গেছি লাঞ্চের টেবিলে। আমাদের হোটেলেই আজকে আমরা লাঞ্চ করছি, মানে তটরেখাতে। লাঞ্চে একটা এগ থালি নিয়েছি আর একটা পমফ্রেট থালি নিয়েছি। থালিতে দিয়েছে ভাত, তার সাথে এরকম ডাল, একটা মুসুরির ডাল মনে হচ্ছে, ধনেপাতা দিয়ে। এটা আলু ঝিঙে পোস্ত, বেশ সুন্দর লাগছে দেখে। এরকম বোঁটা সমেত বেগুন ভাজা, তার সাথে এখানে পেঁয়াজ, শসা, লেবু রয়েছে। আর এই হচ্ছে ডিমের কারি বা গ্রেভি। এরপরে যতটুকু শুনেছি পাঁপড়, চাটনি আছে। আর এটা হচ্ছে পমফ্রেট থালি। বাদবাকি সব কিছুই সেম আছে, এখানে জাস্ট একটা পমফ্রেট মাছ আছে। পমফ্রেট মাছের সাইজটা হচ্ছে এই রকম। তো এই এগ থালিটার দাম হচ্ছে 250 টাকা, আর পমফ্রেট থালির দাম হচ্ছে 400 টাকা। এছাড়াও এখানে এনাদের অনেক রকম থালির ব্যবস্থা আছে, তো সব রকম থালি এখানে এসে এনাদের সাথে কথা বলে দাম জেনে আপনারা খেতে পারেন। খাওয়া দাওয়া সেরে উঠলাম। একটা কথা কিন্তু বলতেই হবে, প্রত্যেকটা খাবারের আইটেম প্রচণ্ড টেস্টি ছিল, ঘরোয়া ছিল, আর খাবারের মানে মানও খুব ভালো লেগেছে। যেহেতু প্রথম থেকে এসে আমার খুব একটা ইমপ্রেসিভ লাগেনি, সেজন্য খাবারটা তখন আমি আর ক্যামেরায় টেস্ট করিনি, কিন্তু তারপরে খেয়ে দেখলাম যে না, খাবারটা ভালো, মানে অ্যাটলিস্ট এটা নিয়ে কোনো আমার কমপ্লেন্ট নেই। এবং যা চাইছি সেটা সবটাই ওনারা দিচ্ছেন, মানে সবজি, ডাল এগুলো সবই আনলিমিটেড রয়েছে। শুধু ডিম, মাছ, মাংস এগুলো নিলে যেটুকু প্লেটে দেবেন ওইটুকুই। হ্যাঁ, তবে একটা জিনিস যেটা আমার মনে হলো যে দামটা একটু বেশির দিকে। মানে যেমন আমাদের পমফ্রেটের সাইজটা একদম ছোট্ট এইটুকু, ওটা 400 টাকা, টু মাছ। না হলে টেস্ট ওয়াইজ বেশ ভালো, টেস্ট বা কোয়ালিটি ওয়াইজ। ঘড়িতে এখন সময় 6:15, সন্ধ্যে 6:15। খাওয়া দাওয়া করে উঠে জোরদার একটা ঘুম দিয়েছি, তার কারণ শরীর এত টায়ার্ড ছিল আর পারছিলাম না। কিন্তু ভেবেছিলাম সানসেটটা দেখবো, রেডি হয়ে বেরোতে বেরোতে অন্ধকার হয়ে গেছে চারিদিকটা। যাই হোক, এখন তো জোয়ার এসে গেছে, জল সামনে চলে এসছে। আমরা এখন এসেছি এই পার্কটাতে, মানে সকালে যেখানটা এসেছিলাম। সন্ধ্যেবেলা এই দিকটায় অনেকটা ফাঁকা ফাঁকা আছে দেখছি, কিন্তু সমুদ্রের ওপরে যে শ্যাক্সগুলো আছে ওগুলোতে লাইট জ্বলে, ওগুলো দেখতে খুব ভালো লাগে। ওদিকটা এখান থেকে দূরে দেখা যাচ্ছে। আর এইখানে এই পরপর পরপর দোকানগুলো, এইখানেও কিন্তু আপনারা সন্ধ্যেবেলা বসে সময় কাটাতে পারেন। সুন্দর এখানে সমুদ্রের হাওয়া রয়েছে, সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, সবই রয়েছে এই জায়গাটাতে। সন্ধেবেলা বিশ্ববাংলা পার্ক থেকে বাঁ দিকে সোজা দেখা যাচ্ছে জলধা ব্রিজ, আর তার থেকে ডান দিকে সরলে যে একটা সরু সরু আলোর রেখাগুলো দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু মন্দারমণির আলো। ওগুলো মন্দারমণিতে যে শ্যাক্সগুলো আছে তার লাইট। আর আমাদের তাজপুরের শ্যাক্সগুলো এইখান থেকে দেখা যায় না, আমরা যদি ডান দিকে বেঁকে যাই ওখান থেকে দেখা যাবে। এই
হচ্ছে তাজপুর বিচের সন্ধেবেলার আসল সৌন্দর্য। এই শ্যাক্সগুলোর লাইট জ্বলে গেলে এই বিচটা কিন্তু আলাদাই একটা রূপ পায়। আর সামনে এরকম সন্ধ্যের সমুদ্র, আকাশে পূর্ণিমার চাঁদ, সমুদ্রের গর্জনের আওয়াজ, আর এইরকম একটা পরিবেশ, আলো ঝলমলে পরিবেশ, আর এত নির্জনতা, এর থেকে বেশি শান্তি আর এত সুন্দরভাবে উইকেন্ড কাটানোর সুযোগ বাড়ির কাছাকাছি আর কোথায় আছে? কোথাও নেই সচরাচর, আমার তো জানা নেই। অসাধারণ লাগে এই জায়গাটাতে সন্ধ্যেবেলা কাটাতে। ঘড়িতে এখন সময় ঠিক রাত 10:04। বসে গেছি ডিনার টেবিলে। ডিনারের জন্য অর্ডার দিয়েছিলাম একটা ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আমার ফেভারিট। যেহেতু এখানে এটা পাওয়া যায় তাই জন্যই অর্ডার দিয়েছিলাম। চিলি চিকেন 6 পিসের দাম 200 টাকা, আর ভেজ ফ্রাইড রাইস 1 প্লেট 125 টাকা। 1 প্লেট হিসাবে কোয়ান্টিটিটা আমার কিন্তু বেশ কম মনে হচ্ছে। টেস্ট করে দেখি কেমন লাগে। টেস্ট কিন্তু যথেষ্ট ভালো, মানে যেটা বলেছিলাম দুপুরবেলা বেশ ঘরোয়া সুন্দর একটা টেস্ট থাকে, বেশি হেভি রিচ লাগে না, সেই জন্যই এখানে অর্ডারটা দিয়েছিলাম। এই দিয়ে মোটামুটি আজকে ডিনার শেষ করলাম, আর আজকের মতো আপনাদের সবাইকে জানালাম শুভরাত্রি। গুড মর্নিং ফ্রম তাজপুর সমুদ্র সৈকত। আচ্ছা, আজকে সকালবেলা কিন্তু আমরা এসেছিলাম, আজকে সকালেও যথারীতি আকাশ মেঘলা এবং সেই সূর্যোদয় আমরা চাক্ষুষ করতে পারিনি। আজকে সূর্যোদয় হওয়ার কথা ছিল 6টার সময়। তবে যেটা ওই বলছিলাম যে এই সমুদ্র সৈকতের নির্জনতা, সেটা যেমন একদিকে আপনাকে আলাদা ভালো লাগা দেবে, ঠিক সেরকম যারা একটু ভিড়ভাট্টার আড়ালে গিয়ে সুন্দর করে প্রি ওয়েডিং শ্যুট করতে পারেন বা সুন্দর রিল শ্যুট করতে পারেন, নাচের ভিডিও শ্যুট করতে পারেন বা নিজেদের যে কোনো মিউজিক ভিডিও শ্যুট করতে পারেন, তার জন্য কিন্তু এই সমুদ্র সৈকত আদর্শ। কারণ সকালে আসার পর থেকে এখানে কিন্তু দেখছি প্রচুর এরকম শ্যুট চলছে পুরো বিচের ধার জুড়ে। মানে এদিকে একজন নাচের শ্যুট করছেন, ওইদিকে একটা কাপল কিছুক্ষণ আগে প্রি ওয়েডিং শ্যুট করছিল। তো যার জন্য এত ভালো লাগছে দেখতে। আর খুব মানে ছড়ানো ছেটানো 2-4 জন ট্যুরিস্ট রয়েছেন আর কি, যার জন্য খুব নির্বিবাদে নির্ঝঞ্ঝাটে এই শ্যুটগুলোও করা যাচ্ছে। এটা খুব ভালো, খুব ফটোজেনিক। যেহেতু এইখানে পরপর এই যে শ্যাক্সগুলো রয়েছে এত কালারফুল, বিচে একটা আলাদা সুন্দর ডাইমেনশন দেয়। আর এই শ্যাক্সের এগেনস্টে সমুদ্র, তার উল্টো দিকে সূর্যোদয়, মাঝে মাঝে হালকা হালকা সূর্যটা উঁকি দিচ্ছে, তার যে সূর্যের রশ্মি সেটা পড়ছে। অপূর্ব সুন্দর একটা ভাইব এখানে। সকালটা আমরা এখানে একটু কাটাই, তারপর এখান থেকে আমরা চলে যাব, ঠিক এর পাশে রয়েছে একটা দারুণ সুন্দর লাইট হাউস। এখান থেকে আমরা চলে যাব সেই লাইট হাউসটা দেখতে, যেখান থেকে পুরো তাজপুরের একটা 360 ডিগ্রি ভিউ আমরা দেখতে পাবো। আপনাদের বলেছিলাম যে এখানে এসে কি কি করবেন তার একটা সম্যক ধারণা দিয়ে দেব। তো এরকম ঝাউবনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সমুদ্রের দিকে এগিয়ে যেতে যেতে কি কথা মনে পড়তে পারে? হতে পারে আপনি এই নৈঃশব্দকেই অনুভব করলেন, অথবা একটা গল্পের বই নিয়ে এরকম একটা পরিবেশে এই জায়গায় বসে একটু পড়াশুনো করলেন, অথবা আপনার প্রিয় মানুষের হাত ধরে এই পথে দুপা হেঁটে এতদিনের সব ভুল বোঝাবুঝি, মান অভিমান সব ভুলিয়ে নিলেন, অথবা আপনার বৃদ্ধ বাবা মাকে নিয়ে এসে এইখান থেকে সমুদ্রের শোভা দেখালেন আর তাদের সাথে দারুণ সুন্দর একটা কোয়ালিটি টাইম কাটালেন। এই সব কিছু কিন্তু করবার জন্য বা করবার মতো আলাদা তেমন কিছু নয়, মানে সেরকম রিমার্কেবল কিছু নয়, অথচ সব থেকে জীবনের জরুরি কাজ বোধ হয় এগুলোই, যেগুলো আমাদের সেকেন্ডারি কাজের প্রায়োরিটির জন্য করতে প্রায়শই আমরা ভুলে যাই। এরকম একটা জায়গায় আসলে আমাদের জীবনের এসেনশিয়াল যে কাজগুলো, যেগুলো প্রত্যেক দিন করা আমাদের আবশ্যক, সেগুলোকে আরও একবার নতুন করে বোধহয় ঝালিয়ে নেওয়া যায়। চলে এসেছি ব্রেকফাস্ট করতে, যদিও ব্রেকফাস্ট সব হোটেলেই অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু তাও আমরা আমাদের হোটেলের পাশে একটা কোস্টাল কিচেন নামে ভালো সুন্দর রেস্টুরেন্ট রয়েছে দেখলাম, মোহনা রিসর্টের একদম লাগোয়া, মানে ওনাদেরই নিজেদের এই রেস্টুরেন্টটা রয়েছে। এখানে একটা ব্রেড অমলেট নিয়ে নিয়েছি আর একটা বাটার টোস্ট নিয়ে নিয়েছি। বাটার টোস্টটা অদ্ভুতভাবে দিয়েছেন, এখানে ব্রেডটাকে আলাদা করে আর এইভাবে বাটারটা দিয়েছেন, যতটা বাটার লাগবে আপনি নিয়ে নেবেন।
আর এটা হচ্ছে ব্রেড অমলেট, 50 টাকা করে এগুলো। দামটা মানে ঠিকঠাক রিজনেবল এবং খুব সুন্দর পরিবেশ ভেতরটায়, ওই জন্য ভেতরে ঢুকে বসে বেশ সুন্দর করে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে যাব লাইট হাউসের দিকে। এখান থেকেই সামনে লাইট হাউসটা দেখাও যাচ্ছে, যেখানে বসে আছি সামনে থেকে সুন্দর দেখা যাচ্ছে চারপাশটা। ডান দিকে গেলেই হচ্ছে বিচ, বিশ্ব বাংলা পার্ক আর বিচ, আর এই দিকে হচ্ছে তটরেখা মানে আমাদের রিসর্টটা। তাজপুরকে একটু অন্য রকমভাবে দেখতে বিশ্ব বাংলা পার্কের একেবারে কোণ থেকে, পাড়ার মধ্যে থেকে, গ্রামের রাস্তা ধরে ঝাউবনের পথ দিয়ে এখন আমরা যাচ্ছি লাইট হাউসের দিকে। তাজপুর লাইট হাউসে প্রবেশের সময় হচ্ছে 10:30 থেকে 12:30, আবার দুপুর 3টে থেকে 5:30। টিকিট ফিজ হচ্ছে অ্যাডাল্টদের 10 টাকা, 5 থেকে 8 বছরের বাচ্চাদের জন্য 3 টাকা, ক্যামেরার জন্য 20 টাকা, ফরেনারদের জন্য 25 টাকা, আর ভিডিও ফটোগ্রাফির জন্য 25 টাকা। এই হচ্ছে তাজপুর লাইট হাউসের ভিতরের চত্বরটা, বেশ বড় একটা পার্ক এরিয়া রয়েছে। আচ্ছা, এই সুন্দর চিলড্রেন্স পার্ক বা গার্ডেন এরিয়ার মধ্যেই রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা অফলাইনে টিকিট কাটতে পারেন, আর অনলাইনে টিকিট কাটলে ওনারা একটা ফর্ম দেবেন, সেই ফর্মটা ফিল আপ করে তারপরে কাটতে হবে। তো সেজন্য আমরা ক্যাশই দিয়ে দিলাম। আর একদম আমি রয়েছি লাইট হাউসের সামনে। এই লাইট হাউসে ওঠার জন্য কিন্তু কোনো লিফট নেই, আপনাদেরকে পায়ে হেঁটেই উঠতে হবে। দুটো এর স্টেপ রয়েছে, জেনারেলি 3টে স্টেপ, একটা তো গ্রাউন্ড লেভেলে, তারপর মাঝখানে একটা, আর একেবারে ওপরে একটা। দেখা যাক আমরা কতখানি উঠতে পারি। লিফট থাকলে ভালো হতো, জুতো খুলে যেতে হবে, এইখানে জুতোটা খুলতে হবে। চলে এসেছি লাইট হাউসের মধ্যে, এরকম ঘোরানো ঘোরানো সিঁড়ি, আর আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা ইকো হচ্ছে। টুকটুক করে উঠছি আমরা, কোনো তাড়া নেই, দেখি কতটা উঠতে পারি। হ্যালো হ্যালো, ওয়াও, ওঠার আগে ভাবছিলাম যে কতক্ষণ সময় লাগবে, লিফট নেই, কিভাবে উঠবো, আদৌ পারবো কিনা পুরোটা উঠতে। সাহস করে যেহেতু এলাম, 5 মিনিটের মধ্যেই ওপরে চলে এসেছি। সত্যি এই জন্যই কখনো নিজের ওপরে সন্দেহ করা উচিত নয়। এবার এখানে উঠে এখান থেকে যা ভিউ রয়েছে চারদিকের, মাঝখানে একটা জায়গায় হল্ট ছিল, সেখান থেকেও আমরা খানিকটা দেখেছি, কিন্তু জানতাম যে ওপরে উঠলে আরও সুন্দর দেখাবে চারপাশটা। পুরো 360 ডিগ্রি আনহিন্ডার্ড ভিউ, দূরে রাস্তা দেখা যাচ্ছে, এই দিকে সাগর, তার ওপরে জলধা ব্রিজ, ব্রিজের ওই পাশে মন্দারমণি, আর এই যে আবার বঙ্গোপসাগর, এবং এই দিক থেকে পুরো তাজপুরটা একদম স্পষ্ট স্যাটেলাইট ভিউ বা ড্রোন ভিউ, এটা আপনি বলতে পারেন এখান থেকে। এই দিকে আমরা রয়েছি তটরেখা, আর এই পাশটায় হচ্ছে পুরো তাজপুরটা, ছোট ছোট রিসোর্ট, বাড়ি, জঙ্গল, সমুদ্র, আর তার সাথে সমুদ্রের হাওয়া। কি যে ভালো লাগছে। এই লাইট হাউসটায় আপনারা অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে, আর পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এই লাইট হাউস থেকে কিন্তু রাত্রিবেলা লাইট দেওয়া হয়, এবং দূরের যে জেলে নৌকোরা মাছ ধরতে যান, নাবিকেরা যান সমুদ্রে, তারা কিন্তু এই লাইট হাউস থেকে সংকেত পান, এবং সেই কারণেই এই লাইট হাউসগুলি বানানো হতো সমুদ্র সৈকতে একটা সময়। এবং সেটা যেমন একটা জায়গার সৌন্দর্যকে বৃদ্ধি করে, পর্যটকদের কাছে আকর্ষণীয়, ঠিক তেমনই মাঝি বা সমুদ্রে যাদের জীবনের বেশিটা সময় কাটান, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এই দ্বীপস্তম্ভ। লাইট হাউস থেকে রিসর্টে ফিরে এইবার আমরা রেডি হয়ে নিলাম সমুদ্রে যাওয়ার জন্য। তার কারণ আজ হলো আমাদের সমুদ্র স্নানের দিন। রেডি হয়ে গেছি সমুদ্রে নামার জন্য। বিচে আসলে অনেকেরই উদ্দেশ্য থাকে কিচ্ছু করবো না, শুধু সমুদ্র স্নান করবো, এবং তার জন্য আদর্শ হচ্ছে এই তাজপুর সমুদ্র সৈকত। আর আজকে যা ওয়েদার রয়েছে, বেশ একটা গরম গরম ভাব রয়েছে, আর মেঘের মধ্যে থেকে
তীব্র একটা রোদ আসছে, তো সেই জন্য ডাবল লেয়ারে সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি আর সোজা এখন গিয়ে ঝাঁপাবো সমুদ্রে। আর এই সমুদ্র সৈকতটা এমনই, যেহেতু ফ্ল্যাট, আপনি ঘন্টার পর ঘন্টা এই সমুদ্র সৈকতে সময় কাটাতে পারবেন। আর এখান থেকে মানে আমাদের যে হোটেল তটরেখা, এখান থেকে কিন্তু সোজা সৈকতে নেমে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া রয়েছে। এই যে রাস্তা, এখান থেকেই এখন যাচ্ছি। চলে এলাম সৈকতে। বাপরে, বালি মারাত্মক গরম। উফ, যতই গরম পড়ুক আর যাই হোক না কেন, সমুদ্রের জলে পা দিলে শরীর পুরো ঠান্ডা। আর ঠিক সেটাই এখন আমাদের অবস্থা। চলে এসেছি তাজপুর সমুদ্র সৈকতে বঙ্গোপসাগরের জলে, আর এখানে এখন ঘন্টাখানেক একদম আরামসে স্নান করব। ক্যামেরা রেখে দিয়ে আসবো, এবং তার জন্য সুবিধা হচ্ছে আমাদের হোটেল দেখা যাচ্ছে। এই যে হোটেলের সামনেই আমি নেমে পড়েছি। ফটো তুলে ভিডিও করে ক্যামেরা রেখে দিয়ে এসে আরামসে করব আমরা স্নান এখন। আর এখন যেহেতু জোয়ারের সময়ও নয়, সেজন্য একদম নির্বিঘ্নে স্নান করতে পারবো। আর জোয়ারের সময় হলেও কিন্তু এখানে বিরাট বড় ঢেউ বা খুব একটা রিস্কি ব্যাপার কখনোই থাকে না, তো সেজন্য কোনো ব্যাপার নেই। যে মানে দিনের যে সময়ই আপনারা স্নান করবেন ভাবুন না কেন, সেই সময়ই নিশ্চিন্তে স্নান করতে পারেন এই সমুদ্র সৈকতে। যে সমুদ্র সৈকত থেকে কদিন আগে এত আনন্দ করে শান্তিতে নির্বিঘ্নে সময় কাটিয়ে এসেছি, এবং অনেকেই হয়তো আপনারা জানেন যে এই সম্পূর্ণ বিচ লাইনে আমার সবথেকে প্রিয় বিচ এই তাজপুর। যখন সেই তাজপুর সমুদ্র সৈকতের খবর পড়তে হয় সোশ্যাল মিডিয়ায় এবং খবরের কাগজে, মনটা ভীষণ ভারী হয়ে যায়, বিশ্বাস করুন। আসলে আমরা যে জায়গাতে ছিলাম বা যে জায়গা দেখিয়েছি, এটা সত্যি সেফ জোন, যেখানে যাবার জন্য বারবার করে বারণ করা হয়। যদি কেউ সেই জায়গায় গিয়ে কোনো রকম বিপদ ঘটান, সেই বিপদের আঁচ কিন্তু প্রত্যেকটি মানুষের মধ্যে লাগে, বিশেষ করে স্থানীয় মানুষ এবং পর্যটন শিল্পের ওপরে। তাই নিজের এবং পরিবারের কাছের মানুষগুলোর কথা ভেবে আমরা কি আরেকটু দায়িত্বশীল হতে পারি না? ঘড়িতে এখন সময় ঠিক বিকেল 5:45। তাজপুর সমুদ্র সৈকতে আস্তে আস্তে মায়াবী সন্ধে নামছে। যদিও এখান থেকে পরিষ্কার সূর্যাস্ত দেখা যায় না, সূর্য লুকিয়ে পড়ে ঝাউবনের পিছনে, তবে চন্দ্রোদয় কিন্তু দারুণ সুন্দর দেখা যায়। মানে সূর্যোদয়ের সাথে সাথে চন্দ্রোদয়ও অপূর্ব দেখা যায়, ঠিক যেমন এখন দেখা যাচ্ছে। আমার পিছনে দোল পূর্ণিমার মানে প্রাক দোল পূর্ণিমার চাঁদ তার মায়াবী আলো নিয়ে অপেক্ষা করছে। কিছুক্ষণ বাদেই এই সৈকত রূপালী আলোয় ঝলমল করে উঠবে। আর তার সাথে এই যে সমুদ্র ভাটার সময় দূরে চলে গিয়েছিল, আর এই বিস্তীর্ণ প্রান্তর জুড়ে আপনি শুধুই সমুদ্রের গর্জন আর ধুধু প্রান্তর দেখতে পাচ্ছিলেন, আস্তে আস্তে সেই সমুদ্রও কিন্তু আবার এগিয়ে আসছে তটের দিকে। সারাদিন এই যাওয়া আসার খেলা চলতেই থাকে, আর এই সৈকতে বসে বসে এই খেলা দেখা, ঢেউয়ের গর্জন শুনে সেই আওয়াজে মেখে থাকার নামই তো প্রকৃত অর্থে ছুটি কাটানো। ধীরে ধীরে দিনের আলো মিলিয়ে যাচ্ছে, আকাশটা বদলে নিচ্ছে নিজের রং। তাজপুরের নরম হাওয়ায় নামছে সন্ধে। সমুদ্র আর চাঁদের এই মেলবন্ধন এক কথায় অপার্থিব। সন্ধে নামতেই তাজপুরের ছোট্ট বাজারটা যেন হঠাৎ করেই জেগে ওঠে। এখানে টুকটাক কেনাকাটার জন্য সাজানো ছোট ছোট দোকান, ঝিনুকের গয়না থেকে শুরু করে লোকাল হ্যান্ডিক্রাফট, সব মিলিয়ে একদম অন্যরকম একটা ভাইব। তাজপুরে আজ আমাদের দ্বিতীয় দিনের সকাল। সকালের প্রথম রোদ্দুরে ঝলমল করছে সমুদ্র সৈকত। নীল আকাশ আর হালকা নীল জলের এই মেলবন্ধন একদম চোখ জুড়িয়ে যাবার মতন। চলুন এবার দেখে নেওয়া যাক তাজপুরে থাকার জন্য সেরা কিছু হোটেল ও স্টে অপশন। আমাদের ভিডিওতে যে কটি হোটেলের সন্ধান আমরা দিচ্ছি, প্রত্যেকটি কিন্তু সমুদ্র সৈকত থেকে 200 মিটারের মধ্যে। আর কিভাবে আপনারা এখানে আসবেন তা তো প্রথমেই বলেছি। আর যদি আপনারা ট্রেনে করে আসেন, সেক্ষেত্রে দীঘা লাইনের রামনগর স্টেশনে আপনাদেরকে নেমে যেতে হবে, কারণ তাজপুর থেকে রামনগরই হলো নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। তাজপুরে আসার জন্য সেরা সময় হলো অক্টোবর থেকে
মার্চ মাস পর্যন্ত। তাজপুর ঘুরতে এলে খরচটা কিন্তু খুব বেশি নয়। এখানে মোটামুটি হোটেল ভাড়া পড়ে মাথা পিছু দিনে 600 থেকে 1200 টাকার মধ্যে, যদি রুম শেয়ার করে থাকেন। আর খাওয়া দাওয়া করলে বেশিরভাগ হোটেলেই ফুল মিল প্যাকেজ থাকে, মানে প্রত্যেক দিন 500 থেকে 700 টাকার মধ্যে। সব মিলিয়ে থাকা আর খাওয়া নিয়ে মাথা পিছু দিনে প্রায় 1200 থেকে 1800 টাকার মধ্যেই খুব সুন্দরভাবে তাজপুর ট্রিপটা উপভোগ করা যায়। আর এটা কিন্তু আমি ডাবল শেয়ারিংয়ের খরচ বললাম। যদি আপনারা আরও বেশি মানুষ থাকেন তাহলে সেক্ষেত্রে খরচ কিন্তু আরও কমে যাবে। বিশ্ব বাংলা পার্ক থেকে লাইট হাউসের দিকে যাবার রাস্তায় আসতে একদম পাশেই রয়েছে এইরকম সুন্দর একটা রিসর্ট নন্দন অ্যান্ড নন্দন। এটাও কিন্তু প্রকৃতির কোলে একদম নির্জন নিভৃতে সুইমিং পুলওয়ালা দারুণ সুন্দর একটি রিসর্ট। চাইলে এখানেও আপনারা থাকতে পারেন। ফোন নাম্বার দিয়ে দিলাম, ফোন করে পছন্দ হলে চলে আসতে পারেন। গ্রামের মধ্যে একদম নিরিবিলিতে বাজারের পিছনে লাইট হাউসের পাশে আরও একটি খুব সুন্দর রিসর্টের দেখা পেলাম, মুন ভিউ রিসর্ট। এটাও বিচ থেকে ওই 200-300 মিটার দূরেই হবে। এই রাস্তা সোজা চলে যাচ্ছে পার্ক আর বিচের দিকে। আর লাইট হাউস থেকে জাস্ট বেরোলেই অনেকটা এলাকা জুড়ে এই সুন্দর একটা রিসর্ট। এখানেও চাইলে আপনারা কিন্তু থাকতে পারেন। আমরা সন্ধেবেলা বিচে ঘুরতে ঘুরতে একদম বিচের পাশে সদ্য তৈরি হওয়া দারুণ সুন্দর একটা হোটেলে ঢুকেছি। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল মোহনা। এটা রিসেপশন এরিয়া, ভীষণ চকচকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ভাইব। সমুদ্র সৈকতের সব থেকে কাছাকাছি সুইমিং পুলওয়ালা ঠিকঠাক বাজেটের একটা হোটেল লেগেছিল এই মোহনা ইন বা মোহনা রিসর্ট। আমাদের ইচ্ছা রইল পরবর্তীকালে তাজপুরে গেলে এখানে থাকার। তবে এনাদের রেস্টুরেন্টটি কিন্তু বেশ ভালো। তাজপুর থেকে আমাদের বিদায়কাল আসন্ন। এই হোটেল থেকে চেক আউটের টাইম হলো বেলা 11টা। আমরা 11টার সময় এখান থেকে চেক আউট করে চলে যাব সোজা বালিশাহী মোড়। এখান থেকে বালিশাহী মোড়ে যাওয়ার জন্য রিজার্ভ অটোতে ভাড়া পড়বে 200 টাকা। যদি রাত্রের দিকে বা একদম খুব ভোরে আপনারা আসেন বা যান সেক্ষেত্রে ভাড়া পড়বে 250 টাকা করে। বালিশাহী মোড় থেকে আমরা ধরে নেব কলকাতাগামী রিজার্ভড বাস। আর যদি আপনারা ট্রেনে ফিরবেন মনে করেন সেক্ষেত্রে এখান থেকে 11 কিলোমিটার দূরে রয়েছে রামনগর স্টেশন, যেটা এখানকার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। রামনগর স্টেশন থেকে ধরে নিতে পারেন তাম্রলিপ্ত এক্সপ্রেস, কান্ডারি এক্সপ্রেস অথবা অন্য যে কোনো ট্রেন, মানে লোকাল ট্রেন, যেখানে ভেঙে ভেঙে আপনারা পৌঁছে যেতে পারেন হাওড়াতে। যাই হোক, এই ছিল আমাদের তাজপুরের গল্প। কেমন লাগলো আমাদের এবারের তাজপুরের গল্প? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে। আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক সন্ধে 7:30টায় নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।